আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে গতকাল তোমাদের ক্লাসে ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র, নাগরিকতা ও আইন পড়িয়েছিলাম। আজ রাষ্ট্র ও নাগরিকতা আইনে রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদানগুলো পড়েছি। আজকে আমি পড়াবো হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলীগুলো পড়াবো। এখন তোমরা ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাও। রাষ্ট্রের কার্যাবলী আমরা গত ক্লাসে পড়েছিলাম যে রাষ্ট্রে মানুষের প্রয়োজনই সৃষ্টি হয়েছে। রাষ্ট্র বিভিন্ন ধরনের কার্যাবলী রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের জন্য করে থাকে। রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি মানুষই হচ্ছে রাষ্ট্রের নাগরিক। এই নাগরিকদের কল্যাণের জন্যই রাষ্ট্র বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। রাষ্ট্রের এই কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে দুই ধরনের ভূমিকা পালন করে থাকে। একটা হচ্ছে নিয়ন্ত্রণমূলক ভূমিকা পালন করে, আর একটা হচ্ছে কল্যাণমূলক। অর্থাৎ রাষ্ট্রের নাগরিকের সামরিক কল্যাণ সাধনের জন্য রাষ্ট্র দুই ধরনের ভূমিকা পালন করে। একটা হচ্ছে নিয়ন্ত্রণমূলক, আর একটা হচ্ছে কল্যাণমূলক। এই রাষ্ট্র নিয়ন্ত্রণমূলক এবং কল্যাণমূলক এই ভূমিকার ভিত্তিতে রাষ্ট্রের কার্যাবলীগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। রাষ্ট্রের কার্যাবলী কয়েক ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে। একটা হচ্ছে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, আর একটা হচ্ছে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। তাহলে রাষ্ট্রের কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, আর একটা হচ্ছে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। এখন আমরা অপরিহার্য বা মুখ্য কার্যাবলী বলতে কি বুঝি? অপরিহার্য কার্যাবলীগুলো হচ্ছে যে মানুষের রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য রাষ্ট্র যে কার্যাবলীগুলো করে থাকে সেগুলো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। এই কার্যাবলীগুলো অপরিহার্য বা মুখ্য কার্যাবলীগুলো যখন কোনো রাষ্ট্র সঠিকভাবে পরিপালন করতে পারে তখনই রাষ্ট্র ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজগুলো সঠিকভাবে করতে পারবে এবং সেই দেশে উন্নয়ন সম্ভব হবে। এখন ঐচ্ছিক বা মুখ্য কার্যাবলীগুলো কি কি কাজ করে দেখো। আইন, শান্তি শৃঙ্খলা, প্রথমত শান্তি শৃঙ্খলা রক্ষা করে। তারপর হচ্ছে প্রতিরক্ষার ব্যবস্থা করে। তারপর আইন প্রণয়ন করা, পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী করে, সুষ্ঠু বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, অর্থ সংগ্রহ ও বন্টন ব্যবস্থা। আচ্ছা, এইভাবে তোমাদের বইয়ে পয়েন্ট আকারে নেই। আজকে আমি তোমাদের বইয়ের আলোকে এগুলো পয়েন্ট করে দিয়েছি এই জন্য যে তোমরা যদি পয়েন্টগুলো মনে রাখতে পারো তাহলে যেভাবে ক্রিয়েটিভ কোশ্চেন আসে সেটা উত্তরটা তোমরা সঠিকভাবে দিতে পারবে। আর পয়েন্টগুলো তোমাদের মনে থাকলে তোমরা ওগুলো লিখতে পারবে। এই জন্য আমি পয়েন্ট আকারে দিয়েছি। পয়েন্টগুলো তোমরা পড়বে, পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ যদি মাথায় তোমাদের পয়েন্ট মনে থাকে তাহলে তোমরা সহজেই ব্যাখ্যা বিশ্লেষণ করে যেভাবে প্রশ্ন চাইবে সেভাবে উত্তর দিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথমে শান্তি শৃঙ্খলা, কিভাবে সরকার রাষ্ট্র দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করে সেই বিষয়টা জানি। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে। এই জন্য সরকার রাষ্ট্রের ভিতরে যে নাগরিকরা বসবাস করে সেই আইন অনুযায়ী আইন মানতে বাধ্য করে নাগরিকদের। কেউ যদি শান্তি ভঙ্গ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এভাবে রাষ্ট্র শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ করে। আর শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সরকার স্থানীয় জাতীয় পর্যায়ে একটি কর্তৃত্ব প্রতিষ্ঠান করে। এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে সরকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। এই শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সরকার রাষ্ট্র বিভিন্ন ধরনের পুলিশ, বিডিআর, গ্রাম প্রতিরক্ষা দল প্রভৃতি গঠন করে। এভাবে রাষ্ট্রের সামনে এইগুলো গঠনের মধ্যে দিয়ে, এগুলো পরিচালনা করার মধ্যে দিয়ে, সুষ্ঠু বাস্তবায়নের মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা হয়। প্রতিরক্ষা ব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা কি? প্রতিরক্ষা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে সরকার যাতে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা কিংবা আন্তর্জাতিক আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা রাষ্ট্র গড়ে তোলে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি কি? স্থল, নৌ ও বিমান বাহিনীর সমরে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এই প্রতিরক্ষা ব্যবস্থায় যে দেশে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী সে দেশ অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আইন প্রণয়ন করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য কাজ।
আইন প্রণয়ন কিভাবে করে? সংবিধান আছে, প্রত্যেক রাষ্ট্রে এই রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান আছে। এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র আইন প্রণয়ন করে থাকে। এই আইন প্রণয়ন আইনসভা কিংবা পার্লামেন্টের মাধ্যমে এই আইন প্রণয়ন করা হয়। এই আইনের মাধ্যমে জনগণকে আইন মানতে বাধ্য, আইনের বাস্তবায়ন পরিচালনার জন্য জনগণকে আইন প্রণীত আইন অনুযায়ী বাস্তবায়ন করার জন্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পররাষ্ট্র বিষয়ক গুরুত্বপূর্ণ পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজ। পররাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে পরিচয় করে দেওয়া, রাষ্ট্রের পরিচয় করা, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, আঞ্চলিক জোট গঠন করা, যেমন বাংলাদেশ সার্ক গঠন করেছে। তারপর হচ্ছে যে বিদেশে কর্মরত কর্মচারীদের সেবা নিশ্চিততা করা, এগুলো হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী। এই কার্যাবলীগুলো রাষ্ট্রের অপরিহার্য কাজের অন্তর্ভুক্ত। সুষ্ঠু বিচার ব্যবস্থা, দেশের শান্তি শৃঙ্খলা করার জন্য সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের একটি অপরিহার্য কাজ। সুষ্ঠু বিচার ব্যবস্থা পরিচালনার জন্য দেশে একজন প্রধান বিচারপতি থাকে, তার নেতৃত্বে জুডিশিয়াল কাউন্সিল, জজ কোর্ট, হাইকোর্ট এগুলোর মাধ্যমে রাষ্ট্র সুষ্ঠুভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করে। আর হচ্ছে প্রশাসনিক কাঠামো, দেশের বিভিন্ন কর্মচারীদের পরিচালনা, দেশের বিভিন্ন ধরনের দৈনন্দিন বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে হয় রাষ্ট্রে। এই কার্যক্রম সম্পাদনের জন্য সরকারকে প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হয়। এই প্রশাসনিক কাঠামো গঠন করাও রাষ্ট্রের একটি অপরিহার্য কাজ। অর্থ সংগ্রহ ও বন্টন ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো অর্থ সংগ্রহ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে রাষ্ট্র বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের উপর থেকে কর খাজনা আদায় করে এবং সেগুলো সুষ্ঠু বন্টন ব্যবস্থা করে। অর্থ সংগ্রহ ও বন্টন ব্যবস্থা হচ্ছে সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই লক্ষ্যে সরকার সুষ্ঠুভাবে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে সরকার মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করে, মুদ্রাস্ফীতি রোধ করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে থাকে। এগুলো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। তাহলে আমরা রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলীগুলো কি জানলাম? শান্তি শৃঙ্খলা রক্ষা করা, প্রতিরক্ষা ব্যবস্থা করা, আইন প্রণয়ন করা, পররাষ্ট্র বিষয়ক কার্য সম্পাদন করা, সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা, প্রশাসনিক কাঠামো গঠন করা, অর্থ সংগ্রহ ও বন্টন ব্যবস্থা করা। এই কার্যগুলো যখন যথাযথভাবে কোনো রাষ্ট্রে সম্পাদিত হয় তখন সেই রাষ্ট্রে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং এই কার্যগুলি, অপরিহার্য কার্যগুলি সম্পাদনের মধ্য দিয়ে এক রাষ্ট্র জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখি আমরা রাষ্ট্র কী ধরনের জনকল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যগুলি সম্পাদন করে। আমরা তো এখন করেছি অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, এখন করবো হচ্ছে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। একটি রাষ্ট্র ঐচ্ছিক কার্যাবলী, কল্যাণমূলক কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের ব্যক্তিত্ব বিকাশ, সামাজিক নৈতিক সামগ্রিক উন্নয়ন সাধিত হয়। উন্নয়ন এবং জনকল্যাণই হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী। কোনো রাষ্ট্রের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজই হচ্ছে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। আমরা এখন দেখো ওই জনকল্যাণমূলক কার্যাবলীগুলো কি কি? শিক্ষা বিস্তার, জনস্বাস্থ্য সংরক্ষণ, কুপ্রথা দূরীকরণ, নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ, শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। এছাড়াও আরো অনেক কাজ সম্পাদন করে, বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকে। এগুলো তোমাদের পয়েন্ট আকারে নেই, এগুলো তোমরা পয়েন্ট আকারে শিখে নেবে, ঠিক আছে? এখন শিক্ষা বিস্তার। শিক্ষা বিস্তারে রাষ্ট্র কি কাজ করে? আধুনিক রাষ্ট্র হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র, এই জন্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর শিক্ষা হচ্ছে একটা জাতির উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা জাতীয় মেরুদণ্ড, শিক্ষা বিস্তার ছাড়া কোনো দেশ রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়, জনকল্যাণ সমন্বয় সম্ভব নয়। আর শিক্ষা বিস্তারে সরকার বিভিন্ন বিদ্যালয়, কলেজ প্রতিষ্ঠা করে থাকে। এই শিক্ষা বিস্তারের জন্য আমাদের দেশে দেখো সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করেছে, বয়স্ক শিক্ষা ব্যবস্থা করেছে, নারী শিক্ষার ব্যবস্থা করেছে। এই নারী শিক্ষা ব্যবস্থা করার মধ্য দিয়ে দেখো যে নারীরা আজকে অনেক অগ্রগতি সাধিত হয়েছে, নারী ক্ষমতায়ন সম্ভব হয়েছে। তাহলে শিক্ষা বিস্তারের মধ্য দিয়ে
শিক্ষা বিস্তার রাষ্ট্রের একটি কল্যাণমূলক কাজ। এবং এক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে, নারীদের উপবৃত্তির ব্যবস্থা করেছে, শিক্ষা অবনতির জন্য এই সমস্ত কাজ করে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করেছে। দেখা যায় যে আগে সেই সাক্ষরতার হার কম ছিল এবং বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হারও বেড়েছে। এখন দেখো জনস্বাস্থ্য সংরক্ষণও রাষ্ট্রের একটি জনকল্যাণমূলক কাজ। জনস্বাস্থ্য সংরক্ষিত হলেই একটি সুস্থ সুন্দর জাতি গঠিত হবে। স্বাস্থ্যই সকল সুখের মধ্যে। এই কথাটি মানে রাষ্ট্র বিভিন্ন ধরনের জনস্বাস্থ্য সংরক্ষণমূলক কাজ করে। এই লক্ষ্যে হাসপাতাল, মাতৃস্বপ্ন, তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা কেন্দ্র, এই ধরনের বিভিন্ন জনস্বাস্থ্য সংরক্ষিত বিভিন্ন ব্যবস্থা পরিচালনা করে। এছাড়াও হচ্ছে যে জনস্বাস্থ্য রক্ষার জন্য পয় নিষ্কাশনের ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ, এ ধরনের কার্যক্রমগুলো সংরক্ষণ পরিচালনা করছে। তারপর হচ্ছে প্রতিষেধক, বিভিন্ন রোগের প্রতিষেধক এবং প্রতিষেধক দিয়ে সরকার রাষ্ট্রের জনগণের বিভিন্ন রোগ থেকে রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। কুপ্রথা দূরীকরণ কথা কি, আমাদের দেশে একসময় যৌতুক ব্যবস্থা ছিল, বাল্য বিবাহ ছিল, বহু বিবাহ ছিল, তারপরে জেন্ডার সমতা তেমনভাবে ছিল না। এখন তো সব রাষ্ট্র সুপরিকল্পিতভাবে এই ব্যবস্থাগুলো গ্রহণ করাতে এই রাষ্ট্র তথ্যগুলো দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন বাল্যবিবাহ রোধ করাতে বাংলাদেশের জন্মহার বৃদ্ধির হারটা কমে গেছে। তারপরে জেন্ডার সমতার সাথে নারী পুরুষের সমতা এসেছে, আন্দোলন সম্ভব হয়েছে। এইভাবে কুপ্রথা দূরীকরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ। নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য বলতে আমরা কি বুঝছি? চাল, ডাল, আটা, চিনি, এগুলো কি সরকার সরবরাহটা নিশ্চিত করছে। এই খাদ্য ও পণ্য সরবরাহের জন্য খাদ্য উৎপাদনের সরকার বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে। যেমন কৃষিতে ভর্তুকি প্রদান, কৃষকদের বীজ, সার, কীটনাশক দিয়ে সরকার কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করছে, কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ। দেখো, শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ, বাংলাদেশ সরকার শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ রাষ্ট্র শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন শিল্পপতি ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে, তারপর হচ্ছে উৎসাহ প্রদান করে। আর শিল্প বাণিজ্যের সম্প্রসারণ হলে কি হয়, একটি দেশের জনগণের শিল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তারপর হচ্ছে বাণিজ্যের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রপ্তানির ক্ষেত্রে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, আমদানি ঘাটতি কমিয়ে আনা যায়। এই সমস্ত কাজগুলো করে রাষ্ট্র শিল্প বাণিজ্যের সম্প্রসারণ করে থাকে। অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামো কি? অবকাঠামো হচ্ছে রাস্তাঘাট, রেল, বিমান যোগাযোগ সব কিছুই হচ্ছে অবকাঠামোগত বিষয়। এই বিষয়গুলো উন্নয়ন করা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের ক্ষেত্রে দেখো, বিভিন্ন ধরনের ফ্লাইওভার তৈরি করেছে সরকার, তারপর হচ্ছে মেট্রো রেলের কাজ করছে। এই উন্নয়নগুলোর জন্য সহজে জনগণ এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারছে, মালামাল সামগ্রী এক জায়গা থেকে সহজেই আনা সম্ভব হচ্ছে। এটা রাষ্ট্রের জনগণের নাগরিকের জন্য একটা সুফল এনে দিতে পারে। আর তারপর হচ্ছে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা। ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঐচ্ছিক কার্যক্রম সম্পাদন করছে। এর মধ্য দিয়ে ঐক্য সম্প্রীতি বজায় রাখার জন্য দেশীয় গান, শিল্প, লোকশিল্প সংরক্ষণ, জাদুঘর প্রতিষ্ঠা, এগুলোর মধ্য দিয়ে ঐক্য সম্প্রীতি বজায় রাখে। যেমন আমাদের দেশে মনে করো নববর্ষের সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয়তাবোধের সৃষ্টি করছে। এইগুলো ঐক্য সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা। জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা করাও রাষ্ট্রের একটি ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ। জনগণের স্বাধীনতা রক্ষা অধিকার, যেমন চলাফেরা করার অধিকার,
রাজনৈতিক অধিকার, মত প্রকাশের অধিকার, এগুলো হচ্ছে জনগণের অধিকার। এই অধিকারগুলো সংরক্ষণের জন্য রাষ্ট্র কি করে, নির্বাচনের ব্যবস্থা করে, নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন করে, সুষ্ঠু নির্বাচন ভোটদানের অধিকার থাকে নাগরিকদের। এভাবে জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা করে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সমাজের লোকজনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের একটি কল্যাণমূলক কাজ। সামাজিক নিরাপত্তাকে বিধবা, তারপর প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধা, তারপর হচ্ছে বয়স্কদের ভাতা প্রদান, তারপর পেনশন প্রভৃতির মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে রাষ্ট্র কল্যাণমূলক কার্য সম্পাদন করে থাকে। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা, স্বার্থ রক্ষা করা, শ্রমিকদের আধুনিক রাষ্ট্রগুলো শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য শ্রমনীতি প্রণয়ন করেছে। তারপরে কাজের সময় নির্ধারণ করা, শ্রমিকদের মজুরি নির্ধারণ করে, তারপর হচ্ছে যে শ্রমিকদের বোনাস, ইন্স্যুরেন্স, এই সমস্ত সুযোগ সুবিধা শ্রমিকদের স্বার্থে করে। বিদেশি প্রবাসীদের অবস্থানরত শ্রমিকদের জন্য শ্রম অফিসার নিয়োগ করা ইত্যাদি শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে করে থাকে। এছাড়া এই কল্যাণমূলক কাজ করতে গিয়ে শিক্ষা বিস্তার, জনস্বাস্থ্য সংরক্ষণ, কুপ্রথা দূরীকরণ, নীতি প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ, শিল্প বাণিজ্যের সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, ঐক্য সম্প্রীতি বজায় রাখা, জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকের স্বার্থ রক্ষা করা, এই যে এই কাজগুলো করলাম, এইগুলো পেতে তো রাষ্ট্র আরও অনেকগুলো ঐচ্ছিক কার্যগুলি সম্পাদন করে থাকে। যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা, তারপর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা, দুর্ভিক্ষ দূরীকরণ, তারপর মহামারীর সময় ব্যবস্থা করা, খাদ্যে ভেজাল প্রতিরোধ করা, নারী শিশু পাচার রোধ করা, এ ধরনের আরও উন্নয়নমূলক কাজ করে থাকে কাজগুলো। এই কাজগুলো আমরা আজকে পড়লাম এবং এই কাজগুলিগুলো তোমরা পয়েন্ট আকারে শিখে যখন সৃজনশীল প্রশ্ন যেভাবে আসবে সেভাবে পয়েন্টগুলো মনে থাকলে যেভাবে লিখতে পারবে বলে আশা করি। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।